আজকে আমরা অ্যাকচুয়ালি ফান্ড ফ্লো স্টেটমেন্ট করাবো। আমাদের ক্লাস আজকে হেডিং লেখ ফান্ড ফ্লো। ফান্ড ফ্লো একটাও কথা হবে না। আমি ফান্ড ফ্লো কতটা আগে ইম্পর্টেন্ট আগে এটা শোন। ফান্ড ফ্লোর একটা টুইন আছে, যমজ ভাই আছে বা যমজ বোন আছে, যার নাম হচ্ছে ক্যাশ ফ্লো। এবং আমার ওপর ভরসা কর, এই দুটো মিলিয়ে 20 মার্কস আসবে। কেমন 20 আসবে? 5+15, অর্থাৎ একটা ছোট অঙ্ক আসে 5, একটা বড় অঙ্ক আসে 15। আমি বিশ্বাস করি যে ফান্ড ফ্লো পারে তার পক্ষে ক্যাশ ফ্লো কোনো ফ্যাক্টরই না, এটা আমি বিশ্বাস করি। সো ফান্ড ফ্লো আর ক্যাশ ফ্লো দুটো তোকে 20 দেবে। হ্যাঁ রে, 24-এ পাস রে। একটা টপিক তোকে 20 নাম্বার দিয়ে দেবে। সো শেখ, দারুণ করে শেখ। আমি হেভি করে শেখাবো। এর লজিক, এর অঙ্ক, এভরিথিং। আমরা এখন 15 মার্কসের অঙ্ক করাবো, মানে যে অঙ্কগুলো 15 নাম্বারে আসে। সো বেসিকটায় ঢোক। নাম কি? ফান্ড ফ্লো। ফান্ড কাকে বলে? কোয়েশ্চেন। আমরা ফান্ড বলতে এখানে টাকাকে বোঝাই। আমাকে একটা কথা বল, ব্যালেন্স শিট যেখানে লাইবিলিটি আছে, অ্যাসেটস আছে, আমি পুরোনো ফরম্যাটেই বলছি, এটা ব্যালেন্স শিট। আমি যদি বলি 2022-এর ব্যালেন্স শিট আর 2023-এর ব্যালেন্স শিট, লাইবিলিটির যতগুলো আইটেম আসবে না কেন, বা অ্যাসেটস এর 2022-এর আর 2023-এর যতগুলো আইটেম আসবে না কেন, দুটো সেম নয়। লজিক লাগা। ধর ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 2022-এ 10,000, 2023-এ 15,000 হতেই পারে। শুনতে পাচ্ছি না। ধরে নে ক্যাশ 2022-এ 5,000, 2023-এ 1,000 হতেই পারে। হতে পারে না? হতে পারে না। আমরা বলতেই পারি কোম্পানির দুটো বছরের ব্যালেন্স শিট কখনো হুবহু সেম হতে পারে না, কোনো দিন হতে পারে না। লজিক কি? লজিক হচ্ছে, ভেরি গুড, এই যে মাঝখানের বছরটায় ওরা কোনো অ্যাক্টিভিটি করেছে, এটাই হচ্ছে গল্প। ওরা কোনো কাজকর্ম করেছে। শেয়ার, শেয়ার ক্যাপিটাল বেড়ে গেছে, তার মানে শেয়ার ইস্যু করেছে। এখানে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং বেড়ে গেছে, মানে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং পারচেস করেছে। সো ওরা কোনো না কোনো অ্যাক্টিভিটি করেছে, এবং এই অ্যাক্টিভিটি করার ফলে আইদার ফান্ড এসেছে বা আমার কাছ থেকে ফান্ড গেছে। হয় টাকা এসেছে কিংবা আমার কাছ থেকে টাকা গেছে। এই টাকা আসা আর টাকা যাওয়া, এই ফ্লোটাকে ফান্ড ফ্লো বলে। তুই ফান্ড ফ্লোর মাধ্যমে দেখাবি এই কোম্পানিটার এই দুটো বছর মিলিয়ে কোথা থেকে কত টাকা আমার কাছে ইনফ্লো হয়েছে আর কোথা থেকে কত টাকা আমার কাছ থেকে আউটফ্লো হয়েছে। অর্থাৎ তোকে যদি আমি বলি একটা কোম্পানির ট্রেডিং পিএল ব্যালেন্স শিট, আমি শুধু ব্যালেন্স শিটই বলি, একটা কোম্পানির ব্যালেন্স শিট দিয়ে দিলাম, দেখ কি বুঝিস। তুই কিচ্ছু বুঝতে পারবি না একটা ব্যালেন্স শিট থেকে। তোকে যদি একটা কোম্পানির ব্যালেন্স শিট দিয়ে দিই, তুই কি বুঝবি? একটা ব্যালেন্স শিট শুধু চোখে দেখবি। ওইখানেই চলে আসে ফাইনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, এফএসএ। আমরা ওই ফাইনান্সিয়াল স্টেটমেন্টটাকে অ্যানালাইসিস করব। ফান্ড ফ্লোর মাধ্যমে আমরা ওই ব্যালেন্স শিটটাকে কাটা ছেঁড়া করব। আমরা জানতে চাইবো মানে দুটো ব্যালেন্স শিট একটা কোম্পানির পর পর রেখে কোম্পানিটা কি কি কাজ করেছে ওই বছরে, কোম্পানি কোথা থেকে কত টাকা পেয়েছে আর কোথায় কত টাকা ডিপোজিট করেছে, মানে কোথায় কত টাকা খরচ করেছে, আমরা এভরিথিং জানতে পারবো। তাহলে আই থিঙ্ক ক্লিয়ার যে আমরা ফান্ড ফ্লো কিসের জন্য এসেছি। এবার ফান্ড ফ্লোয় দুটো জিনিস আছে, মানে দুটো কাজ করতে হয়। লেখ স্টেটমেন্ট টু বি প্রিপেয়ার্ড। ফান্ড ফ্লো হেডিং দিয়েছিস, লেখ স্টেটমেন্ট টু বি প্রিপেয়ার্ড। কি কি স্টেটমেন্ট করতে হয়? লেখ স্টেটমেন্ট টু বি প্রিপেয়ার্ড।
নাম্বার ওয়ান, স্টেটমেন্ট টু বি প্রিপেয়ার্ড বলে নাম্বার ওয়ান, স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ওয়ার্কিং ক্যাপিটাল, স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ওয়ার্কিং ক্যাপিটাল, পুরো লিখবি, স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ওয়ার্কিং ক্যাপিটাল, স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ওয়ার্কিং ক্যাপিটাল। আর নাম্বার টু, ফান্ড ফ্লো স্টেটমেন্ট, নাম্বার টু, ফান্ড ফ্লো স্টেটমেন্ট। তাহলে লজিক্যালি আমাকে কি কি করতে হতে পারে? ওরা বলবে ফান্ড ফ্লো তৈরি করতে, ওরা বলবে সেকেন্ড স্টেটমেন্টটা তৈরি করতে, কিন্তু লজিক্যালি আমাকে যেটা করতে হবে, স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ওয়ার্কিং ক্যাপিটালটাও করতে হবে এবং ফান্ড ফ্লো স্টেটমেন্টটাও করতে হবে। আমরা একটা একদম বেসিক অঙ্ক দিয়ে বোঝাবো যে স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ওয়ার্কিং ক্যাপিটাল কি, ফান্ড ফ্লো কি, টেকনিক কি। আমি প্রায় 6 to 8 ক্লাসেস দেবো, এতে অগণিত অঙ্ক হবে এবং আমি চাইবো শুধু ইয়ারগুলোকে বাদ দিয়ে এই অঙ্কগুলো এমন ভাবে শিখে রাখ, প্লিজ এর রিভিশন হবে না, আমি বলেই দিচ্ছি, শুধু ইয়ারগুলো কোনো সময় আমরা ডিসকাস করব, কিন্তু এর রিভিশন হবে না। 3.5-4 মাসে আমি একটা চ্যাপ্টার 8খানা ক্লাস দেবো একটা টপিকের ওপর, আবার এসে রিভিশন করাবো, ইটস কোয়াইট ইম্পসিবল। সো বেস্ট অফ লাক। পেজ নাম্বার সবাই, পেজ নাম্বার 67, সামস নাম্বার 3। যদি আজকে আমি এই অঙ্কটা করিয়েই ছুটি দিয়ে দিই, জানবি প্রচুর ভালো কাজ হয়েছে, কিন্তু এই অঙ্কটা তোর ব্লাডে ঢোকাবি, মাথায় নয়, ব্লাডে ঢোকাবি। পড়ছি, from the following summarized financial statement of AB Limited, নাম AB Limited, as on 31 December 2020 and 31 December 2021, prepare Roman 1 a statement of changes in working capital, বলেছিলাম লাগে। আর রোমান 2 a statement showing sources and application of fund, এর নামই ফান্ড ফ্লো স্টেটমেন্ট। সোর্সেস এন্ড অ্যাপ্লিকেশন অফ ফান্ড এর নামই কিন্তু লজিক্যালি কি, ফান্ড ফ্লো স্টেটমেন্ট। তাহলে কি কি চেয়েছে? এই দুটোই চেয়েছে। ওকে, কিচ্ছু বুঝতে হবে না, তুই শুধু অঙ্কটা দেখ, তো কিচ্ছু বুঝতে হবে না। নতুন ফরম্যাটে ব্যালেন্স শিট আমি আর বলবো না, তোরা ফাইনাল অ্যাকাউন্টস করেছিস 5th সেমে, সো আজকে এই ফরম্যাটটা সম্বন্ধে তোরা জানিস। দেখ তো, শেয়ার হোল্ডার্স ফান্ডের শেয়ার ক্যাপিটাল আছে, তারপরে কি আছে, সারপ্লাস, নন কারেন্ট লাইবিলিটিতে লং টার্ম বরোয়িংসে সিকিউরড লোন আছে, কারেন্ট লাইবিলিটিতে ট্রেড পেয়েবেলে ব্র্যাকেটে সান্ডি ক্রেডিটার আছে। আমার কথা শুনে সান্ডি ক্রেডিটারটাকে একটা ফুটকি দিয়ে রাখ, হাতে পেন্সিল নে, সান্ডি ক্রেডিটারকে একটা ফুটকি দিয়ে রাখ। রোমান 2 অ্যাসেটস, তার আন্ডারে নাম্বার 1 নন কারেন্ট অ্যাসেটস, তার এ প্রপার্টি প্লান্ট ইকুইপমেন্ট বলে ড্যাশ দিয়ে ট্যাঞ্জেবল অ্যাসেটস এ তোকে নোট 2তে পাঠিয়েছে, পরে বলছি। নন কারেন্ট ইনভেস্টমেন্ট দেখতে পেয়েছিস, আমি ইচ্ছা করে তোকে দেখাচ্ছি ব্যালেন্স শিটটা। কারেন্ট অ্যাসেটস এর আন্ডারে এ দিয়ে লেখা আছে ইনভেন্টরিজ ব্র্যাকেটে স্টক ইন ট্রেড, ফুটকি দে। তারপর লেখা আছে ট্রেড রিসিভেবল বুক ডেট ব্র্যাকেট মানে কনসিডার্ড গুড মানে বুক ডেট মানে ডেটার, ফুটকি দে। তারপর লেখা আছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে ক্যাশ অ্যান্ড ব্যাংক ব্যালেন্স, ফুটকি দে। আমরা কি করলাম জানিস? হাতে পেন্সিল নিয়ে কোনটা কারেন্ট অ্যাসেটস আর কোনটা কারেন্ট লাইবিলিটিস সেগুলো চেক করলাম। আজকের পর ফান্ড ফ্লো স্টেটমেন্ট করতে গেলে কোনগুলো কারেন্ট অ্যাসেটস আর কোনগুলো কারেন্ট লাইবিলিটি সেগুলো ফুটকি দিয়ে আগে চেক করে নিবি। এবার নোটসে সারপ্লাসের কিছু বলেছে, আমি পরে বলছি, আর প্রপার্টি প্লান্ট ইকুইপমেন্টের কিছু বলেছে, আমি পরে বলছি। নিচে বলেছে ডেপ্রিসিয়েশন, দেখ তো নিচে অ্যাডজাস্টমেন্টে বলেছে, কার কার ডেপ্রিসিয়েশন বলেছে বল, বিল্ডিং আর প্লান্ট। আমি তোকে পড়াচ্ছি না অঙ্কটা, অঙ্কটা কিন্তু আমি পড়ছি। কার কার ডেপ্রিসিয়েশন বলেছে, বিল্ডিং আর প্লান্ট, আর নিচে বলেছে ফাইনাল ডিভিডেন্ড ফর দ্য ইয়ার 20 অ্যামাউন্টিং টু 1 লাখ ওয়াজ পেইড, আর প্রপোজ ডিভিডেন্ড ফর দ্য ইয়ার 21 1.5 লাখ। প্রপোজ ডিভিডেন্ড আগেকার দিনে এটা ব্যালেন্স শিটে থাকতো, এখন নেই, ছেড়ে দে, বলে লাভ নেই, যেটা আছে সেটা আছে।
আমাকে বলতে বল অ্যাডজাস্টমেন্টে তিনটে অ্যাডজাস্টমেন্ট আছে, তুই দেখে চিনতে পেরেছিস কি? দেখ তিনটে অ্যাডজাস্টমেন্ট, একটা হচ্ছে বিল্ডিং এর ডেপ্রিসিয়েশন, একটা প্লান্টের ডেপ্রিসিয়েশন, আর একটা ফাইনাল ডিভিডেন্ড পেড। প্রপোজ ডিভিডেন্ড আসে না, ছেড়ে দে। যদি তুই এই অবধি দেখিস, তোকে আমি বলবো এই অবধি দেবার পর আমি তোকে কোয়েশ্চেন করব কোম্পানির অ্যাক্টিভিটি কি হয়েছিল, তুই বলবি দাঁড়াও দাদা আমি ফান্ড ফ্লোটা করে তোমায় বলছি। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে পুরো ব্যালেন্স শিটটা পড়া হয়েছে, পুরো ব্যালেন্স শিটটা পড়ে আমাকে বল, পুরো ব্যালেন্স শিটটা পড়ে আমাকে বল কারেন্ট অ্যাসেটস কটায় ফুটকি দেওয়া আছে, গুনে বল। কারেন্ট অ্যাসেটস কটায় ফুটকি দেওয়া আছে? তিনটে, ভেরি গুড। আর কারেন্ট লাইবিলিটি কটায় ফুটকি দেওয়া আছে? একটা। আমাকে, হ্যাঁ ভেরি গুড, আমাকে বল ওয়ার্কিং ক্যাপিটাল কাকে বলে? ওয়ার্কিং ক্যাপিটালের একটা ফর্মুলা হচ্ছে কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লাইবিলিটি, সবাই জানিস। ওয়ার্কিং ক্যাপিটাল কাকে বলে? আমি ওইটাই করতে চাইবো, কারেন্ট অ্যাসেটস থেকে কারেন্ট লাইবিলিটি মাইনাস করে স্টেটমেন্ট অফ চেঞ্জেস করতে চাইবো। কিভাবে করব সেটা আমি হাতে ধরে শেখাচ্ছি, যেমন ক্লাস 11-এ প্রথম দিন অ্যাকাউন্টেন্সি হাতে ধরে শিখিয়েছিলাম, একদম হাতে ধরে শেখাচ্ছি। স্কেল পেন্সিল নে, ফ্রেশ করে রেডি হ। আগে আমি অনলাইনকে জিজ্ঞাসা করি এই অবধি বুঝেছিস আমি কি বললাম? ভেরি গুড, হাত চালা। ওপরটা সিঙ্গেল, রাইট হ্যান্ড সাইড ডাবল, এমন ডাবল, রাইট হ্যান্ড সাইড এমন ডাবল যাতে তাকে তুই দুভাগে ভাগ করতে পারিস। আমি কি করেছি একটুখানি খেয়াল রাখ। খুব বড় নয়, হাফ পেজেরও ছোট একটু ছক, নিচেটা ক্লোজ করে দিস, হাফ পেজের একটু ছোট ছক। আমি কি করেছি? ওই দাঁড়া, আগে বোঝ, হাত পাক করে ছক কাটবি না। ওপরটা সিঙ্গেল করেছি, রাইট হ্যান্ড সাইড ডাবল করেছি, এমন ডাবল করেছি যাতে তাকে আবার দুভাগ করতে পারি। কর, ছক কাট। খুব বড় নয়, হাফ পেজে হয়ে যাবে। খুব বড় নয়, হাফ পেজে হয়ে যাবে। ওপরটা সিঙ্গেল, রাইট হ্যান্ড সাইড ডাবল। রেডি হ, হেডিং লেখ আমার সাথে, স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ওয়ার্কিং ক্যাপিটাল। স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ওয়ার্কিং ক্যাপিটাল। স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ওয়ার্কিং ক্যাপিটাল। সবাই হেডিং ক্লিয়ার, স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ওয়ার্কিং ক্যাপিটাল। আমাকে বলতো ইয়ার কত কত দেওয়া আছে, এবার বই দেখে বল, আমি বই বন্ধ করেছি। কত কত ইয়ার আছে ওদের? আচ্ছা 2020, এইটা একটা 2020, এইটা একটা 2021। তার আন্ডারে দুটো ভাগ, রুপিস রুপিস আবার রুপিস রুপিস, একটা ইনার একটা আউটার, একটা ইনার একটা আউটার। চল ছক 100% ক্লিয়ার কিনা দেখ। একটা হচ্ছে 2020, একটা হচ্ছে 2021, তার আন্ডারে রুপিস 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 রুপিস। সবাই পুরো ক্লিয়ার? ক্যাপসে হেডিং দে কারেন্ট অ্যাসেটস, ক্যাপসে দেখতে ভালো লাগবে। কারেন্ট অ্যাসেটস স্ট্রেট আন্ডারলাইন, ক্যাপসে হেডিং দে কারেন্ট অ্যাসেটস স্ট্রেট আন্ডারলাইন। কারেন্ট অ্যাসেটস, চেঁচা জনগণ, কটা কারেন্ট অ্যাসেটস লিখেছিস? তিনটে তো। কি কি লিখেছিস? ড্যাশ দিয়ে এমনি হাতে বল, প্রথমেরটার নাম কি? না ব্র্যাকেটে যেটা লেখা আছে ওটা জরুরি। স্টক, শুধু স্টক লিখছি, হ্যাঁ শুধু স্টক লিখছি, ভেরি গুড। ড্যাশ দিয়ে স্টক, চেঁচা কত কত আছে দেখে বল। কত কত মানে দুটো ফিগারকে একসঙ্গে বল, দিস দ্যাট, কত কত? এই দেখ 8,40,430 আউটার কালামে, তারপর 9,16,340। কোথায় কোথায় লিখলাম বলতো? যে যার আউটারে আমরা লিখলাম স্টক, যে যার আউটারে টাকা লিখলাম। দেখ বুঝেছিস কিনা। অনলাইন ক্লিয়ার সবাই? ওকে ভেরি গুড। যেমন করে স্টক লিখলাম, এরপরে ওরা বলেছে বুক ডেট, লেখ বুক ডেট, ওদের টার্ম ইউজ কর। বুক ডেট শুনছি,
9,85,370 আর 650, 13,68,650, 9,85,370, 13,68,650 ড্যাশ দিয়ে কি বলেছে, ক্যাশ না ব্যাংক? ক্যাশ অ্যান্ড ব্যাংক, ওকে, ক্যাশ অ্যান্ড ব্যাংক। শুনছি রে, একটা 19,200, 69,010 যোগ কর জেড যার আউটার কালামটা, যোগ কর জেড যার আউটার কালামটা, যোগ কর জেড যার আউটার কালামটাকে, যোগ কর জেড যার আউটার কালামটাকে, যোগ কর। কারোর ওপর ভরসা করবি না, এটা লাস্ট বছর। লাস্ট বছর কি, লাস্ট 3 মাস। হ্যাঁ, ওরা ভাবে নয়, পুরো পুরো ফিগারে বল। 2 3, না ওরা ভাই বলবি না, 2,35,400, 2,35,400 সুবিধা হবে। 2 লাখ, 18,45,000। তাহলে তাহলে এইটা এইটা 2 লাখ নয়, এটা কত ভালো করে বল। 23,54,000, হ্যাঁ, 23,54,000, ওকে চল, ঠিক আছে চলো। সবাইকে বললাম, কেউ শুনে দেখে মানে অন্য কোন রকম ভাবে লিখবি না। লাস্ট, আমি স্টার্টিং এ বলেছিলাম সেই কাঠ পিঁপড়ের কথাটা, এটা লাস্ট কামড় ভাই, আর কিচ্ছু নেই। এরপর আর তোকে এইভাবে কেউ পড়াবে না, আর তুই এইভাবে পড়বি না। সো শেষ বছর, শেষ মোমেন্ট, এনজয় কর ব্যাপারটাকে। যাকে যাক, কারেন্ট অ্যাসেটস লিখলাম, কারেন্টের সি এর নিচে থেকে লেস, দুটো ফুটকি আন্ডারলাইন। ওই আমরা কি করতে চাইছি বলতো, কারেন্ট অ্যাসেটস থেকে কারেন্ট লাইবিলিটি মাইনাস করতে চাইছি। তাহলে আমরা লেস কি লিখবো বল, কারেন্ট লাইবিলিটিজ। লেস আবার ক্যাপসে, লেস কারেন্ট লাইবিলিটিজ, আন্ডারলাইন, লেস কারেন্ট লাইবিলিটিজ, আন্ডারলাইন। তাহলে কারেন্ট অ্যাসেটস গুলো তো যোগ করলাম, এবার আমরা লেস কি লিখলাম, কারেন্ট লাইবিলিটিস। চেঁচা, কটা আছে, একটা, কি নাম, হ্যাঁ, কারেন্টের সি এর নিচে ড্যাশ দিয়ে লিখলাম সানডি ক্রেডিটর। এবার একটা গল্প বলছি শোন। ওই বিলস পেয়েবল থাকতে পারতো, ব্যাংক ওভারড্রাফট থাকতে পারতো, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস থাকতে পারতো, মানে আমি কি বলতে চাইছি বলতো, অনেকগুলো কারেন্ট লাইবিলিটি থাকতে পারতো। তখন এই ইনার কালাম গুলোতে রাখতাম, যোগ করে সেকেন্ড কালামে পাঠাতাম। কিন্তু আনফরচুনেটলি বা ফরচুনেটলি আমার কাছে কটা কারেন্ট লাইবিলিটি আছে, একটা। তাহলে আমি ডাইরেক্টলি এটা কোথায় রাখবো, আউটারে। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে ইনার কালামটা ইমমেটেরিয়াল হয়ে গেল। বুঝেছিস না বুঝিসনি, ইনার কালামটা কোথায় কাজে লাগতে পারতো ইন ফিউচার, দুটো থাকলেই আমরা এখানে রাখতাম। সো কত কত আছে সেটা, 11,79,700 একটা, 12,39,360। সবাই আই থিঙ্ক বুঝেছিস। যদি হ্যাঁ হয় তাহলে মাইনাস করে নামা ইন্ডিভিজুয়ালি। 6,64,000, আচ্ছা 65,300, 14,640, একটা 6,65,300, একটা 11,14,640। আমি যদি বলি এর এগেনস্টে আমরা লিখবো ওয়ার্কিং ক্যাপিটাল, বল দাদা বুঝলাম না। আরে কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লাইবিলিটি মানেই তো ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে আমরা এর এগেনস্টে কি লিখতে পারি বল, ওয়ার্কিং ক্যাপিটাল। অনলাইন, ওয়ার্কিং ক্যাপিটাল পর্যন্ত বুঝেছিস কিনা বল। ভেরি গুড, ভেরি গুড। আমরা তাহলে ইন ফিউচার যে কোনো অঙ্কে এটা না করে আমরা বলতে পারি তোরা বুঝে গেছিস, মানে এটা আর হাতে ধরে শেখাতে হবে না। এর পরের গল্পটা বলতো, আমরা কিসের জন্য এসেছিলাম, আমরা ওয়ার্কিং ক্যাপিটাল বের করার জন্য এসেছিলাম না, আমরা চেঞ্জেস ইন ওয়ার্কিং ক্যাপিটালের জন্য এসেছিলাম। আমরা কিসের জন্য এসেছিলাম,
চেঞ্জেস, এবার চেঞ্জেসটা বের করবো। দেখ, টোটালের বক্স করলাম দুদিকে, আগে বোঝ, হাঁক পাক করে করে দিবি না টোটালের বক্স, আগে বোঝ দাদা কি করতে চাইছে। আমি টোটাল করছি, যেদিকে টোটাল বেশি, দেখ 11,14,640 বেশি, সেটাকে এখানে ট্রান্সফার করলাম, 11,14,640, তার থেকে 6,65,300 মাইনাস করে বল। 4,49,340। সবাই দারুণ করে বল, এই ব্যালেন্সটা 4,49,340 বুঝেছিস কিনা অনলাইন? পুরো ক্লিয়ার? ওকে, 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 ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। কতটা করছি আমরা? আমাকে একটা কথা বল, আমাকে একটা কথা বল, এই 4,49,340টা কি? আমি এক্ষুনি বলবো, তুই মুখস্থ করে ফেলবি। আমি মুখস্থ করাতে চাইছি না। এটা কি, ছেড়ে দে, ছেড়ে দে, এটা কি, ছেড়ে দে। বল, 2020 ওয়ার্কিং ক্যাপিটাল 6 লাখ। আমি ভালো ফিগার দিয়ে বলছি, 2020 ওয়ার্কিং ক্যাপিটাল কত? 6 লাখ। আর 2021 ওয়ার্কিং ক্যাপিটাল কত? 11 লাখ। 6 লাখ থেকে 11 লাখ হয়েছে, মানে বেড়েছে না? তাহলে এইটা যতটুকু বেড়েছে, তাহলে এর এগেনস্টে আমি লিখতে পারি ইনক্রিজ ইন ওয়ার্কিং ক্যাপিটাল। এবার তুই মুখস্থ করতে পারিস না, এদিকে বেরোলে ইনক্রিজ হয় আর এদিকে বেরোলে ডিক্রিজ হয়, তুই লজিক দিয়ে মনে রাখবি। তাহলে এর এগেনস্টে আমরা এই 4,49,340 এর এগেনস্টে কি লিখবো বলতো? ইনক্রিজ ইন ওয়ার্কিং ক্যাপিটাল, ইনক্রিজ ইন ওয়ার্কিং ক্যাপিটাল। এইটা বের করার জন্য আমরা এসেছিলাম এই স্টেটমেন্টটায়। এটার নাম কেন ইনক্রিজ, পুরো ক্লিয়ার কিনা দেখ। এটার নাম কেন ইনক্রিজ, পুরো ক্লিয়ার কিনা দেখ। যদি এটা এই দিকে বেরোতো, তাহলে আমি লিখতাম ডিক্রিজ ইন ওয়ার্কিং ক্যাপিটাল, বেরোতেই পারতো এদিকে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা কি লিখতাম? ডিক্রিজ ইন ওয়ার্কিং ক্যাপিটাল। অনলাইন পুরো ক্লিয়ার কিনা দেখ। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, ওদের আনসার দেখ দেখিনি, প্রথম আনসারে দেখ তো, ইনক্রিজ ইন ওয়ার্কিং ক্যাপিটাল আছে 4,49,340। অর্থাৎ আমরা এর পরের অঙ্ক থেকে, আমরা আমরা এর পরের অঙ্ক থেকে এটা আর করাবো না। আমি আনসার দেখে বলবো ওটা বসিয়ে দে, এটা তো পারবি, বাড়িতে করে নিবি। সো আজকের পর আমি আর এইটা করাবো না, এইটা করাবো না, এইটুকু পোর্শনটা বাড়িতে এরম ভাবে করে নিবি। তাহলে প্রথম স্টেটমেন্ট কিন্তু তুই শিখে গেছিস, ইনক্রিজ বা ডিক্রিজ বের করা। এইবার মেন জিনিসটা শেখ। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে অরিজিনাল ফান্ড ফ্লো স্টেটমেন্ট। ভালো করে শোন, রেডি হ। এতক্ষণে তোর একটা ইন্টারেস্ট এরিয়া গ্রো করেছে চ্যাপ্টারটার ওপর, একটা ভালো লাগা গ্রো করেছে। সো ভালো লাগাটা গ্রো করলে আমি এবার ফান্ড ফ্লোর ছক কাটছি। দেখ, বাকি যে হাফ পেজ জায়গা আছে ওইখানে কাটতে পারিস এইরকম একটা সহজ সাদা সিধা ছক, মিডিল করে একটা করে অ্যামাউন্ট, মিডিল করে একটা করে অ্যামাউন্ট, একদম সহজ সাদা সিধা একটা ছক কাট, হয়ে যাবে। হাফ পেজের কম জায়গা থাকলেও হয়ে যাবে, বড় হবে না, ছোট হবে। ওপরটা ডাবল, শুধু হেডিং লেখার 2 লাইন জায়গা রাখিস। ওপরটা ডাবল, মিডিল করবি একটা করে অ্যামাউন্ট। সবাই দারুণ করে রেডি হ পুরো আমার সাথে, সবাই দারুণ করে রেডি হ পুরো আমার সাথে। লেখ ফান্ড ফ্লো স্টেটমেন্ট, ফান্ড ফ্লো স্টেটমেন্ট অফ, কি নাম আছে রে? ফান্ড ফ্লো স্টেটমেন্ট অফ, কোম্পানিটার নাম কি? এ বি লিমিটেড। হ্যাঁ, সুন্দর বানানটা লিখেছে দেখ, এ বি লিমিটেড। ভেরি গুড। ফান্ড ফ্লো স্টেটমেন্ট অফ এ বি লিমিটেড, তার নিচে ফর দ্য ইয়ার এন্ডেড, ফর দ্য ইয়ার এন্ডেড। অলওয়েজ লাস্ট বছরটা হয়, অলওয়েজ লাস্ট বছরটা কোনটা ছিল? 31/12/21। তোরা কিন্তু তখন শুধু 21 বলেছিলিস, আমি 21 লিখেছিলাম। ওই স্টেটমেন্ট অফ চেঞ্জেসে না 31/12/20, 31/12/21 লিখলে ভালো লাগতো। ছেড়ে দে, বাড়িতে ঠিক করিস। সবাই হেডিং ক্লিয়ার কিনা বল। ফান্ড ফ্লো স্টেটমেন্ট অফ এবি লিমিটেড, তার নিচে ফর দ্য ইয়ার এন্ডেড 31/12/21, লাস্ট বছর অলওয়েজ। এটার নাম হয় সোর্সেস, অ্যামাউন্ট, সোর্স বলে না, সোর্সেস অ্যামাউন্ট। আর এইটার নাম হয়
অ্যাপ্লিকেশনস অ্যামাউন্ট, তাহলে যে দুটো দিক, একটা হচ্ছে সোর্সেস অ্যামাউন্ট আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশনস অ্যামাউন্ট। ছক ক্লিয়ার? দেখ সবাই ছক ক্লিয়ার কিনা। এটা হচ্ছে ফান্ড ফ্লোর ছক। এবার আমার কোয়েশ্চেন, সোর্সের মধ্যে কি থাকে? ভূত থাকে। লজিক্যালি সোর্সের মধ্যে ভূত থাকে, এটা বাংলা কথা একটা। স্যার জোক অ্যাপার্ট, সোর্সেসের মধ্যে কি থাকবে? কোম্পানিটা এই বছরে কোথা থেকে টাকা পেয়েছে তার নাম সোর্সেস। আর অ্যাপ্লিকেশনের মধ্যে কি থাকবে? কোম্পানিটা সেই টাকাগুলো কোথায় ইনভেস্ট করেছে, কোথায় খরচ করেছে। তাহলে টাকা এলেই সোর্সের দিকে লিখবি, আর টাকা চলে গেলেই অ্যাপ্লিকেশনের দিকে লিখবি। আগে এইটুকুটা ক্লিয়ার কিনা দেখ। সোর্সের ফার্স্ট আইটেম সারা জীবনের জন্য ড্যাশ দিয়ে লিখে রাখবি ফান্ড ফ্রম অপারেশন। ওটা ডক্টর নয় যে অপারেশন করবে, এখানে অপারেশন মানে কাজকর্ম। ড্যাশ দিয়ে লিখে রাখবি ফান্ড ফ্রম অপারেশন। সোর্সের ফার্স্ট আইটেম অলওয়েজ লিখে রাখবি ফান্ড ফ্রম অপারেশন। কিন্তু এটা বেরোবে একদম লাস্টে, এটা বেরোবে একদম শেষে, কিন্তু তুই আগে লিখে রাখবি। ওকে, এবার আমি যেটা বোঝাবো আগামী 20 মিনিটস বা 30 মিনিটস, ওটাই ফান্ড ফ্লো। এতক্ষণ এ লেভেলে জিনিস হচ্ছিল, আমি এরপর যেটা বোঝাবো ওটা ফান্ড ফ্লো। সো বি রেডি। তুই প্রথমে একটা স্টেটমেন্ট বানিয়েছিলি, স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ওয়ার্কিং ক্যাপিটাল। ওখান থেকে কি বেরিয়েছিল? ইনক্রিজ না ডিক্রিজ? ইনক্রিজ। এবার আমি মুখস্থ করে বলতে পারি ইনক্রিজ কোন দিকে যাবে, ডিক্রিজ কোন দিকে যাবে, পুরো মুখস্থ করিয়ে বলে দিতে পারি। মুখস্থ করবি? না, আমরা করাবো না। আমি লজিক দিচ্ছি, লজিকটা নিজের ব্রেনে নে। নামটার মান মানে যেটা বেরিয়েছে তার নাম বল। ইনক্রিজ, আমি বলছি ইনক্রিজ ইন ওয়ার্কিং ক্যাপিটাল। কত? ওয়ার্কিং ক্যাপিটাল মানে কি? কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লাইবিলিটি। তার মানে কারেন্ট অ্যাসেটসটা বড়, কারেন্ট লাইবিলিটিটা ছোট, তাই তো? আচ্ছা, তাহলে আমি এই ওয়ার্কিং ক্যাপিটালটাকে নেট কারেন্ট অ্যাসেটস বলতে পারি? আমি বলতে পারি। দেখবি এরপর এই এই 6 এ বহু জায়গায় ওয়ার্কিং ক্যাপিটালকে নেট কারেন্ট অ্যাসেটস বলছে। তাহলে ওয়ার্কিং ক্যাপিটালটা যদি নেট কারেন্ট অ্যাসেটস হয়, তাহলে আমি ওই লাইনটাকে বলতে পারি ইনক্রিজ ইন নেট কারেন্ট অ্যাসেটস। এবার আমাকে বলতো অ্যাসেট যদি বাড়ে, প্রপার আনসার দিবি। অ্যাসেট যদি বাড়ে টাকা আসবে না যাবে? অ্যাসেট যদি বাড়ে, হ্যাঁ এখানে, হ্যাঁ ভেরি গুড। এখানে কিন্তু ক্যাশটা লিকুইড, এখানে ক্যাশটাকে অ্যাসেট ধরবি না। ধর তুই একটা এসি কিনবি, এইখানে যা গরম হচ্ছে এসিটাই দরকার। ধর তুই একটা এসি কিনবি, ধর তুই একটা বিল্ডিং কিনবি, তোর অ্যাসেট বাড়বে, তাহলে টাকাটা আসবে না যাবে? যাবে। সুতরাং ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস মানে অ্যাপ্লিকেশনে বসানো উচিত। এবার তোকে আমি বলতে পারি তুই মুখস্থ করে ফেল, ইনক্রিজ বললে অ্যাপ্লিকেশন, ডিক্রিজ হলে সোর্সে। তুই লজিক্যালি মনে রাখতে পারছিস না পারছিস না সেটা তুই দেখ। যদি থাকে ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস, অ্যাসেট কমে গেল, তার মানে তুই তো সেল করে দিলি, নাহলে কমবে কেন? সুতরাং শুনছি টাকা আসবে। তাহলে প্রথম স্টেটমেন্টে তোর হয় ইনক্রিজ বেরোবে কিংবা ডিক্রিজ বেরোবে। ইনক্রিজ বেরোলে কোথায় লিখবো? অ্যাপ্লিকেশনে। আর ডিক্রিজ বেরোলে কোথায় লিখবো? সোর্সে। কেন লিখবো তার লজিক কিন্তু আমি দিয়ে দিলাম। সো তারপর আমরা এখানে লিখবো ড্যাশ দিয়ে ইনক্রিজ ইন ওয়ার্কিং ক্যাপিটাল। আমরা এই অ্যাপ্লিকেশনে লিখলাম ড্যাশ দিয়ে, শুনছি ইনক্রিজ ইন, বল ইনক্রিজ ইন ওয়ার্কিং ক্যাপিটাল। কত টাকাটা ইনক্রিজ ইন ওয়ার্কিং ক্যাপিটাল? 4,49,340। সবাই এই অবধি বিভৎস করে বুঝেছিস কিনা দেখ। যদি হ্যাঁ হয় আমরা তবে এর পরের স্টেজে যাচ্ছি। এই অবধি পুরো ক্লিয়ার? এর পরের স্টেজটা খুব খতরনাক, খুব। এখানেই লোকেরা ফল্টার করে। এর পরের স্টেজ হচ্ছে আমি কতগুলো অ্যাকাউন্ট বানাবো। এই অবধি করার পরের স্টেজের নাম আমি কতগুলো অ্যাকাউন্ট বানাবো। তোকে যদি পরীক্ষার হলে কেউ বলে দেয়
যে আমি বাপ্পাদার স্টুডেন্ট, তুই মানে আমাকে জানিস না আমি অনলাইনে করেছি, বা অন্য কেউ বললো জানিস না আমাকে অফলাইনে করেছি, বাপ্পাদা বলেছিল এই অঙ্কটায় 4টে অ্যাকাউন্ট বানাতে হবে, তাহলে তুই অঙ্কটা নামিয়ে ফেলবি। কিন্তু বোঝাটাই সমস্যা, তুই কটা অ্যাকাউন্ট বানাবি। সো কেয়ারফুলি আমাকে ফলো কর। অঙ্কটায় 3টে অ্যাডজাস্টমেন্ট ছিল, লজিক্যালি ভাব। অঙ্কটায় কটা অ্যাডজাস্টমেন্ট ছিল? 3টে। নাম্বার 1 ডেপ্রিসিয়েশন অন কি? বিল্ডিং। নাম্বার 2 ডেপ্রিসিয়েশন অন প্লান্ট। আর নাম্বার 3 ডিভিডেন্ড। দাদা বলছে ডিভিডেন্টের অ্যাকাউন্ট লাগে না, দাদা বলল ডিভিডেন্টের অ্যাকাউন্ট লাগে না। তাহলে কার কার অ্যাকাউন্ট লাগতে পারে? বিল্ডিং আর প্লান্ট। আর একটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস, ওটা হচ্ছে সর্বঘটে কাঁঠালি গলা, মানে সব জায়গায় লাগে। অর্থাৎ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বানাতেই হবে যে কোনো অঙ্কে, কোনো কিছু না দেখে। তাহলে এই অঙ্কে কটা অ্যাকাউন্ট বানাতে হচ্ছে? 3টে। বলো ও বাবা এত সোজা! আমি কিন্তু মেন অঙ্কে ঢুকিনি, মানে শক্ত অঙ্কে ঢুকিনি। যখন ঢুকবো বুঝতে পারবি, তোকে নিয়ে ঘোলাবে এদিক ওদিক করে। আপাতত 3টে, একদম সহজ। কটা অ্যাকাউন্ট? 3টে। কি কি? প্রফিট অ্যান্ড লস। কেন প্রফিট অ্যান্ড লস? বানাতেই হয়। নাম্বার 2 বিল্ডিং। আর নাম্বার 3 প্লান্ট। 3টে অ্যাকাউন্ট ক্লিয়ার। কেমন করে অ্যাকাউন্ট কাটবি? দাঁড়া দাঁড়া দাঁড়া, লাফালাফি করবি না। ওপরটা সিঙ্গেল, ডাবল করবি না। নিচেটা সিঙ্গেল, মিডিল করে একটা অ্যামাউন্ট। শোন শোন, প্রফিট অ্যান্ড লস অলওয়েজ একটু বড় হয়। হাফ পেজ অত বড় করবি না এই অঙ্কটায়, মোটামুটি 4 থেকে 5 আঙুল প্রফিট অ্যান্ড লস, আর তারপরের গুলো 3 আঙুল করে, সেম দেখতে। ওপরটা সিঙ্গেল ক্লোজ, মিডিল করে একটা করে অ্যামাউন্ট কাট। ওপরটা সিঙ্গেল, না 3টে। আমি একটা দেখালাম, আমার বোর্ডে আর জায়গা নেই। প্রথমে প্রফিট অ্যান্ড লস অবশ্যই, তারপর আরো দুটো। ফটাফট ফটাফট। প্রফিট অ্যান্ড লসটা একটু বড়, আর বাকিগুলো ছোট ছোট। কাট 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 কাট। প্রফিট অ্যান্ড লসটা একটু বড়, বাকিগুলো ছোট ছোট। একটু স্পিডে, একটু স্পিডে। যখন তখন ব্যাকআপ বন্ধ হয়ে যাবে। এতক্ষণ ব্যাকআপ দিবে কি করে? আচ্ছা, হাত চালাও হাত চালাও। নাম লেখো, প্রথমটার নাম লেখো প্রফিট অ্যান্ড, আমি যেমন করে লিখছি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বানান করে। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বানান করে অ্যাকাউন্ট। এ মাথায় ডেবিট, এ মাথায় ক্রেডিট, ডিআরসিআর। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ডেবিট ক্রেডিট। সেকেন্ড অ্যাকাউন্টের নাম কি রে? আমি এখানে একটা টি ফরম্যাটে করছি, হ্যাঁ ইচ্ছা করে। বিল্ডিং অ্যাকাউন্ট। বিল্ডিং অ্যাকাউন্ট বানান করে, ডেবিট ক্রেডিট। বিল্ডিং অ্যাকাউন্ট, ডেবিট ক্রেডিট। আর লাস্টে আমি শুধু মেশিনারি অ্যাকাউন্ট বলছি, আমি শুধু মেশিনারি অ্যাকাউন্ট বলছি, ডেবিট ক্রেডিট। সবাই ডিসিশন নিতে পেরেছিস? 3টে অ্যাকাউন্ট এবং কাটতে পেরেছিস অনলাইন, এই অবধি ক্লিয়ার? ওকে, ভেরি গুড ভেরি গুড। ফিরে আয় ফিরে আয় ফিরে আয়। এবার কোনো দিকে না তাকিয়ে এই অ্যাকাউন্ট গুলোর ওপেনিং ক্লোজিং লিখতে হবে। আমার কথা শোন, যদি অ্যাসেট হয়, অ্যাসেট অলওয়েজ ডেবিট ব্যালেন্স হয় তো? শুনতে পাচ্ছি না। অ্যাসেট অলওয়েজ অফলাইনকে অনেক বেশি মানে হতে হবে, রেসপন্সিভ হতে হবে। অ্যাসেট অলওয়েজ কি হয়? ডেবিট। সুতরাং অ্যাসেট হলে টু ব্যালেন্স বিডি দিয়ে স্টার্ট হবে, আর কি দিয়ে শেষ হবে? বাই ব্যালেন্স সিটি। আর লাইবিলিটি হলে বাই ব্যালেন্স বিডি দিয়ে স্টার্ট হবে, শেষ হবে টু ব্যালেন্স সিটি। এটা কিন্তু সব সময় নিয়ম। তাহলে একদম প্রথম থেকে, প্রথম অ্যাকাউন্টটার নাম কি? প্রফিট অ্যান্ড লস। কি দিয়ে স্টার্ট হওয়া উচিত? বাই ব্যালেন্স বিডি। লেখ বাই ব্যালেন্স বিডি। প্রফিট অ্যান্ড লস দেখা যাচ্ছে না? হ্যাঁ দেখা যাচ্ছে, তোর নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। বাকিরা বাকিটা দেখতে পাচ্ছিস?
ওকে, ছেড়ে দে, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। বাই ব্যালেন্স বিডি শেষ কর টু ব্যালেন্স সিডি দিয়ে, শেষ কর টু ব্যালেন্স সিডি দিয়ে করে টোটালের বক্সটা জাস্ট তার এখানে টোটালের বক্সটা করে তার ওপরে টু ব্যালেন্স সিডি লিখে ওয়েট কর। টোটালের বক্সটা করে তার ওপরে টু ব্যালেন্স সিডি লেখ, জাস্ট এইটা হচ্ছে স্টার্টিং। তাহলে কি দিয়ে স্টার্ট করলাম? বাই ব্যালেন্স বিডি। কি দিয়ে শেষ করলাম? টু ব্যালেন্স সিডি। আমার কোয়েশ্চেন তোর কাছে, কেন? কারণ এটা লাইবিলিটি। না না, কারণ এটা লাইবিলিটি। এবার বিল্ডিং কোয়েশ্চেন, বিল্ডিং কি দিয়ে শুরু হবে, কি দিয়ে শেষ হবে? বিল্ডিং হবে টু ব্যালেন্স বিডি। হ্যাঁ, যেহেতু এটা অ্যাসেট, টোটালের বক্সটা করে তার ঠিক ওপরে বাই ব্যালেন্স সিডি, টোটালের বক্সটা করে তার ঠিক ওপরে বাই ব্যালেন্স সিডি। কেন টু ব্যালেন্স বিডি আর বাই ব্যালেন্স সিডি হলো? যেহেতু এটা অ্যাসেট, অ্যাসেট। এরপর চল মেশিনারি, চল সবাই। আমি যদি বলি মেশিনারি সেম ভাবে হবে, কি দিয়ে স্টার্ট হবে বল? টু ব্যালেন্স বিডি। আর শেষ হবে কি দিয়ে? টোটালের বক্সটা করার পর তার ওপরে বাই ব্যালেন্স সিডি। তাহলে আমি হাতে ধরে কি শেখালাম? অ্যাকাউন্ট কিভাবে টানতে হয়, তারপর সেগুলো কিভাবে শুরু আর শেষ করতে হয়। এইবার বই দেখে আমায় অ্যামাউন্ট বল। নোট ওয়ানে আছে, নোট ওয়ানে যা, প্রফিট অ্যান্ড লস নোট ওয়ানে আছে। খোঁজ স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। হ্যাঁ, দুটো টাকা একসঙ্গে বলতে হবে, আমি দেখতেই পাচ্ছি না। কত অঙ্ক করাচ্ছি আমরা? 4,60,300 আর 4,00,000। হ্যাঁ, ভেরি গুড। তাহলে একটা হচ্ছে 4,60,300, আর একটা শুনছি 6,06,40। টাকাটা কি করে লিখলাম? ক্লিয়ার? বিল্ডিং, চল তো নোট ওয়ানে, এই নোট টু তে আছে দেখ, বিল্ডিং আই থিঙ্ক কোনো একটা জায়গায়। কত আছে? একটা 6,40,000 আর একটা 6,10,000। 6,40,000, 6,10,000। মেশিনারি ওইখানেই আছে 2,30,000। আচ্ছা 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 আচ্ছা, আমি লিখছি না, বেরো। অনেক বড় বড় টাকা, আমার এখানে ধরবে না। 18,35,000 একটা, আর একটা হচ্ছে 22,20,400। সব বাই, সব বাই। তিনটে অ্যাকাউন্ট, অ্যামাউন্ট লিখে স্টার্ট করলাম, বুঝেছিস? এইবার আয় অ্যাডজাস্টমেন্টে। দাদা একটা ছোট্ট কথা বলছে শোন, অ্যাডজাস্টমেন্টের যে কোনো ফিগার দুবার আসবে, এটা মাথায় ঢুকিয়ে নে। অ্যাডজাস্টমেন্টের যে কোনো ফিগার কবার আসবে বলতো? অ্যাডজাস্টমেন্টের প্রথম লাইনটায় আছে ডেপ্রিসিয়েশন। কার? বিল্ডিং এর। ডেপ্রিসিয়েশন কার? চুপচাপ শোন। বিল্ডিং অ্যাকাউন্টে গেলাম, এটা পুরোপুরি অ্যাকাউন্টেন্সি, পুরোপুরি অ্যাকাউন্টেন্সি। বিল্ডিং অ্যাকাউন্টে গেলাম, ডেপ্রিসিয়েশন বাই দিকে যায়, বাই ডেপ্রিসিয়েশন। শুনছি কত টাকা? যেই তুই লিখলি বাই ডেপ্রিসিয়েশন 30,000, শুনবি এই ডেপ্রিসিয়েশনের ডাবল এন্ট্রি হবে। ডেপ্রিসিয়েশন আর একবার যায় প্রফিট অ্যান্ড লসে। ডেপ্রিসিয়েশন কোথায় যায়? প্রফিট অ্যান্ড লস। এবং প্রফিট অ্যান্ড লসের কোন দিকে? টু টু ডেপ্রিসিয়েশন অন বিল্ডিং। কত টাকা? 30,000। আমাকে বল এই ডেপ্রিসিয়েশন অন বিল্ডিং, এই অ্যাডজাস্টমেন্টটা দুবার চলে গেছে এবং এর কাজ শেষ। দারুণ করে বুঝেছিস কিনা দেখ, অনলাইন পুরো ক্লিয়ার কিনা দেখ। ওকে, লেখ, ভেরি গুড, লেখ। ওখানে কিছু হয়েছে? কি হয়েছে? কিচ্ছু করার নেই, সবাইকার সমস্যা হচ্ছে। তাহলে উঠে একটুখানি ঘুরে বেরিয়ে আয়, ফিরে আসতে বলতে দে, দরজাটা বন্ধ করে দে যদি সেরকম হয়। আ রেকর্ডেড ক্লাস হচ্ছে এটা। যেটা বলছিলাম আমরা, বাই ডেপ্রিসিয়েশন কত হয়েছে? 30। আর এর ডাবল এন্ট্রি কোথায় হয়েছে বল? টু ডেপ্রিসিয়েশন অন বিল্ডিং, কত? 30। টোটালের বক্স করা আছে তো?
এবার বিল্ডিংটাকে ক্লোজ করে দে। আমি যদি বলি বিল্ডিংটা মিলে গেল 6,40,000, 6,40,000, জাস্ট টোটালটা লিখে দে 6,40,000, 6,40,000, বিল্ডিং এর গল্প শেষ। বিল্ডিংটা কিন্তু মিলে গেল, আমি মুছে দিলাম, তোরা মুছতে পারবি না, তোরা 6,40,000 করে রেখে দে। একটা অ্যাডজাস্টমেন্ট কমপ্লিটেড। দেখ বুঝেছিস কিনা। যদি তোর মনে হয় হ্যাঁ দারুণ করে বুঝেছি, তাহলে চলে আয় ডেপ্রিসিয়েশন অন মেশিনারিতে। সবাই বলতো ডেপ্রিসিয়েশন অন মেশিনারি কত টাকা আছে? চল তো মেশিনারিতে লিখতো বাই ডেপ্রিসিয়েশন, মেশিনারিতে লেখ বাই ডেপ্রিসিয়েশন 2,40,500। মেশিনারিতে লেখ বাই ডেপ্রিসিয়েশন 2,00,000 কত? 40,500 বাই ডেপ্রিসিয়েশন 2,40,000 কত? 500। তাহলে আমাকে বল, যদি বাই ডেপ্রিসিয়েশন 2,40,500 হয়, এর ডাবল এন্ট্রি কোথায় যাবে? প্রফিট অ্যান্ড লসে কি বলে লিখবি? টু ডেপ্রিসিয়েশন অন মেশিনারি, টু ডেপ্রিসিয়েশন অন মেশিনারি কত? 2,40,500, 2,40,500। এবার একটা কাজ কর তো, বিল্ডিংটার টোটাল কর সবাই, বিল্ডিংটার টোটাল কর। 24,00,000 কত হয়েছে? 60,900। এটা হাতে হাতে পাঠিয়ে দিত পিছনে, পিছনে পিছনে। আচ্ছা কত টোটাল হয়েছে একবার বল? 24,60,900 ট্রান্সফার। 24,60,900 কোন দিকে ব্যালেন্স আসছে? টু দিকে। কত? 6,25,900। সবাই একটু দম নেই, একটু বসে থাক, চুপচাপ বসে থাক। বিল্ডিংটা মিলে গিয়েছিল দেখেছিস, মানে কোনো সিচুয়েশন ছিল না, মিলে গেছে, চলো খুব ভালো। কিন্তু মেশিনারিটা মিললো না, বিশ্বাস কর মেলে না, ব্যালেন্স বেরোয়। ওটা নিয়ে কাজ করাটাই তো কাজ। যেই মুহূর্তে ব্যালেন্স বেরিয়েছে, কত বেরিয়েছে? 6,25,900। কোয়েশ্চেন কোন দিকে বেরিয়েছে, টু না বাই? টু। মেশিনারির টু দিকে ব্যালেন্স বেরিয়েছে মানে মেশিনারিটা বেড়েছে। মেশিনারির টু দিকে ব্যালেন্স বেরিয়েছে মানে, হ্যাঁ রে, একটা মেশিনারি বেড়েছে কেন? কিনেছিস বলে, পারচেস করেছিস বলে। হ্যাঁ, তাহলে এইটার এগেনস্টে লিখবি, দাঁড়া, টু ব্যাংক অ্যাকাউন্ট। আমি লিখবো ড্যাশ দিয়ে পারচেস, ব্র্যাকেটে ব্যালেন্স। কি লিখলাম? টু ব্যাংক অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে পারচেস, ব্র্যাকেটে ব্যালেন্স। সবাই বুঝেছিস কিনা বল অনলাইন, পুরো ক্লিয়ার? চলো লেখো টু ব্যাংক অ্যাকাউন্ট, ভেরি গুড, ড্যাশ দিয়ে পারচেস, ব্র্যাকেটে ব্যালেন্স। টু ব্যাংক অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে পারচেস, ব্র্যাকেটে ব্যালেন্স। আমার কোয়েশ্চেন তোর কাছে, যদি এটা বাই দিকে বেরোতো কি করতিস? তাহলে কিন্তু সেল লিখতাম, আমি লিখতাম বাই ব্যাংক অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে সেল, ব্র্যাকেটে ব্যালেন্স। তাহলে কি শিখলি? টু দিকে বেরোলে পারচেস বেরোচ্ছে, বাই দিকে বেরোলে কি বেরোতে পারতো? সেলস। এবার গল্পটা শোন, গল্পটা শোন। টু ব্যাংক মানে কি? টু ব্যাংক মানে আমার কাছ থেকে টাকা চলে গেছে, ভেরি গুড। টু ব্যাংক মানে আমার কাছ থেকে টাকা চলে গেছে, সুতরাং ফান্ড ফ্লোকে এফেক্ট করবে ডাইরেক্টলি। কোন জায়গায় যদি ক্যাশ বা ব্যাংক থাকে, ডাইরেক্টলি কাকে এফেক্ট করবে? ফান্ড ফ্লোকে। টু ব্যাংক, টাকা এসেছে না গেছে? তাহলে কোন দিকে লিখবি? অ্যাপ্লিকেশন। স্টপ, লিখবি না কেউ, লিখবি না কেউ। অ্যাপ্লিকেশনে আমি লিখবো, ড্যাশ দিয়ে লিখবো পারচেস অফ মেশিনারি, তোরা লিখবি না। আমাকে বলবি পারচেস অফ মেশিনারি কত টাকা লিখবি? 6,25,900। এবার আর একটা গল্প বলি, শোন শোন শোন, কেন লিখতে মানা করলাম শোন। বল, মেশিনারিতে বাই ডেপ্রিসিয়েশন লিখেছিলিস, লিখেছিলিস তো, এর ডাবল এন্ট্রি কোথায় গেছিল? প্রফিট অ্যান্ড লস। ওটা বন্ধ কর, ওটা বন্ধ কর, এই বুকটা রাখ। মেশিনারিতে বাই ডেপ্রিসিয়েশন লিখেছিলিস, এর ডাবল এন্ট্রি কোথায় গেছিল?
প্রফিট অ্যান্ড লস, প্রফিট অ্যান্ড লসে, প্রফিট অ্যান্ড লসের কোন দিকে গেছিল? টু। তাহলে কোয়েশ্চেন, যদি টু ব্যাংক হয়, যদি টু ব্যাংক হয়, তাহলে ব্যাংকের বাই দিকে যাওয়া উচিত। কমন সেন্সকে পুশ কর। যদি টু ব্যাংক হয় তাহলে ব্যাংকের কোন দিকে যাওয়া উচিত? বাই। আরে ব্যাংক বলতেই তো ফান্ড ফ্লো, তাহলে ফান্ড ফ্লোর কোন দিকে যাওয়া উচিত? বাই। অর্থাৎ তুই দু রকম ভাবে এই অ্যাপ্লিকেশনে আনতে পারিস, একটা টু ব্যাংক বলে বাই দিকে যাচ্ছে বলে এই দিকে, বা লজিক্যালি টু ব্যাংক মানে পারচেস সুতরাং অ্যাপ্লিকেশন। তুই দুটো লজিক দিয়ে অ্যাপ্লিকেশন আনতে পারিস। এবার তুই কোন লজিকে আনছিস সেটা সম্পূর্ণ তোর উপর নির্ভর করছে। মনে রাখবি, যখনই কোনো অ্যাকাউন্টে ব্যাংক টাচ করবে তার ডাবল এন্ট্রি ফান্ড ফ্লোতে হবে। তার, যদি এখানে বাই ব্যাংক দিয়ে সেল হতো, ভালো করে শোন, যদি এখানে বাই ব্যাংক দিয়ে সেল হতো, বলতো তার ডাবল এন্ট্রি কোথায় হতো? সোর্সে, টু দিকে আসতো সোর্সে। কিন্তু টু লিখতাম না, কিন্তু এখানে ড্যাশ দিয়ে কি লিখতাম? সেল অফ মেশিনারি। পরিষ্কার করে বল, দুটো অ্যাকাউন্ট খুলেছিলাম, একটা মিলে গেছে আর একটাই ব্যালেন্স বেরিয়েছে, আমরা নিয়ে হ্যান্ডেল করতে পারলাম কিনা অনলাইন? পুরো বুঝেছিস কিনা বল? ভেরি গুড। এবার লেখ। হ্যাঁ ভেরি গুড। এবার লেখ, এবার লেখ, এবার লেখ, এবার লেখ। এখানে টু ব্যাংক অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে পারচেজ ব্র্যাকেটে ব্যালেন্স ছিল, উল্টো দিকে ড্যাশ দিয়ে কি লিখেছিস? পারচেস অফ মেশিনারি। উল্টো দিকে ড্যাশ দিয়ে লেখ পারচেস অফ মেশিনারি, মানে অ্যাপ্লিকেশনে। আমি মেশিনারিটাও বন্ধ করে দিলাম। বল কে বেঁচে আছে? প্রফিট অ্যান্ড লস। মনে রাখবি, প্রফিট অ্যান্ড লস মনে রাখবি, প্রফিট অ্যান্ড লসকে অলওয়েজ লাস্টে ক্লোজ করতে হয়। ওই আনসার দে। একটা জিনিস বুঝতে পারছিস, পরের দিন আমি এত ডিটেলসে কথা বলবো না, ওই জন্যই আমি ক্লাসটা রেকর্ড করছি, যাতে যতবার ইচ্ছা দেখতে পারিস। আমি পরের দিন এত ডিটেলসে বলবো না, আমি অনেক ফাস্ট বলবো, একদিনে দুটো অঙ্ক করাতে হবে আমাকে, নাহলে আমি শেষ করতে পারবো না। না হলে দেখবি ফান্ড ফ্লো হেভি করে শিখেছিস আর সিক্স সেমিস্টার শেষ হয়ে গেল। সো বেস্ট অফ লাক। তোদের এফআরএফএস তে সব থেকে বড় চ্যাপ্টার হচ্ছে হোল্ডিং কোম্পানি। এটাই যদি 8টা লাগে, ওটাই মিনিমাম 12টা লাগবে ক্লাস। তো বুঝতে পারছিস, এই দুটো চ্যাপ্টার শিখিয়ে দিলে আমার আর কিছু বলার নেই, তো সিক্স সেমিস্টার শেষ হয়ে যেতে পারে। সো বেস্ট অফ লাক। কটা অ্যাকাউন্ট কেটেছিলিস? 3টে। তার মধ্যে স্পেশাল কে? প্রফিট অ্যান্ড লস। বাকি দুখানা ক্লোজ হয়ে গেছে তো? দুখানা ক্লোজ হয়ে গেলে, দাদার টেকনিক, আমার টেকনিক, দুখানা ক্লোজ হয়ে গেলে তুই বলবি সব জিনিস টাচ হয়েছে কিনা। আমরা সব জিনিস কি করেছি কিনা? টাচ করেছি কিনা। চল তো আমার সাথে অঙ্কটায় প্রথম লাইন থেকে হাত দে, প্রথম লাইনে হাত দে। এ শেয়ার ক্যাপিটাল কত ছিল কত হয়েছে, টাচ করছি আমরা, কত ছিল কত হয়েছে? 15 লাখ ছিল। আচ্ছা, আচ্ছা আমি বলছি, আমি বলছি, শেয়ার ক্যাপিটাল 15 লাখ ছিল, 20 লাখ হয়েছে। দাদার কথা শুনবি না, নিজের ব্রেনকে পুশ কর। আমি আবার বলছি, এগুলো লজিক। 15 থেকে 20 লাখ হয়েছে কেন? শেয়ার ক্যাপিটাল বেড়ে গেছে কেন? নিশ্চয়ই ইস্যু করেছিস, নিশ্চয়ই। এবার আমাকে বলতো, শেয়ার ইস্যু করলে আমার কাছ থেকে টাকা যায় না টাকা আসে? লজিক কিন্তু তোদের, লজিক কিন্তু তোদের। টাকা আসে শিওর, টাকা আসে শিওর। তাহলে ইস্যু অফ শেয়ার সোর্সে আসা উচিত। সোর্সের মধ্যে একটা ভূত দেখাচ্ছি দেখ, সারপ্লাসে যা, নোট ওয়ান, নোট ওয়ান সারপ্লাসে যা, সিকিউরিটিজ প্রিমিয়াম দেখতে পেয়েছিস? ড্যাশ 50,000, মানে বল। সিকিউরিটিজ প্রিমিয়াম, হ্যাঁ ড্যাশ 50,000 মানে 50,000 টাকা বেড়েছে প্রিমিয়াম। আরে খালি বিলি প্রিমিয়াম 50,000 টাকা বেড়ে যেতে পারে, ইয়ার কি হচ্ছে? ড্যাশ 50 মানে কিছু ছিল না, হঠাৎ 50 বেড়েছে। তার মানে আমি যে শেয়ারটা ইস্যু করেছি, সেই শেয়ারটা ইস্যু করেছি প্রিমিয়ামে। তাহলে আমি সোর্সে লিখছি, আমি লিখবো, তোরা নয়, ইস্যু অফ শেয়ারস উইথ প্রিমিয়াম, এবং ব্র্যাকেটে 5 লাখ প্লাস 50,000, এবং অ্যামাউন্টে 5,50,000। যদি বুঝিস
তাহলে দুটো জিনিস টাচ হয়ে গেছে। কি কি? শেয়ার ক্যাপিটালটাও টাচ হয়ে গেল, আর ওখানকার সিকিউরিটিজ প্রিমিয়ামটাও টাচ হয়ে গেল। আমি কিন্তু সব আইটেমগুলোকে টাচ করবো এরপর, দেখবো তাদের ট্রিটমেন্ট কি হবে অনলাইন। বুঝেছিস কি বলতো? হুম। এখান থেকে দুটো কোয়েশ্চেন আসতে পারে। কোয়েশ্চেন নাম্বার ওয়ান, দাদা প্রিমিয়াম না থাকলে কি হতো? কি হতো রে প্রিমিয়ামটা না থাকলে? শুধু ইস্যু অফ শেয়ার আসতো। হ্যাঁ, ইস্যু অফ শেয়ার আসতো 5 লাখ। আর নাম্বার টু, দাদা শুধু প্রিমিয়ামটা থাকলে কি হতো? এরকম অঙ্কই হয় না, বেরো। সুতরাং হয় প্রিমিয়াম এরম ভাবে আর একটা কোয়েশ্চেন করতে পারিস, প্রিমিয়াম কমলে কি হতো? এরম অঙ্ক হয় না, নয় হয়। প্রচন্ড টিপিক্যাল কেসে আমরা শেখাবো এই ঘরে, একদম টেনশন করবি না, একদম টেনশন করবি না। আপাতত এইটা বুঝেছিস কিনা সব থেকে জরুরি জিনিস, ইস্যু অফ শেয়ার উইথ প্রিমিয়াম। তাহলে শেয়ার ক্যাপিটাল, আবার ফিরে আয় অঙ্কটায়। শেয়ার ক্যাপিটাল সবাই টাচড হয়েছে, বলতো তার পরের আইটেম হাত দিয়ে বল কি আছে? সারপ্লাস। সারপ্লাস তোকে নোট ওয়ানে পাঠিয়েছে, যা নোট ওয়ানে। নোট ওয়ানের ফার্স্ট আইটেমের নাম কি? সিকিউরিটিজ প্রিমিয়াম। আমি যদি বলি টাচ হয়ে গেছে। নোট ওয়ানের সেকেন্ড আইটেমের নাম কি? জেনারেল রিজার্ভ। ছিল 6 লাখ, হয়েছে 7 লাখ। আমি তোকে কোয়েশ্চেন করব, জেনারেল রিজার্ভ 1 লাখ বাড়লো কেন? ভেরি গুড। ফিফথ সেমে আমরা করেছি রে, পিএল থেকে ট্রান্সফার করে তো পিএস জেনারেল রিজার্ভে। ট্রান্সফার টু, তার মানে পিএল এর কোন দিকে ট্রান্সফার করতে হবে? টু। তাহলে আমরা কি লিখবো? টু জেনারেল রিজার্ভ ড্যাশ দিয়ে ট্রান্সফার 1 লাখ। সবাই বুঝেছিস কিনা আমাকে বল। জেনারেল রিজার্ভ কত ছিল, কত হয়েছে? 6 লাখ ছিল, 7 লাখ হয়েছে। কত বেড়েছে? 1 লাখ। কোথায় নিয়ে গেলি? প্রফিট অ্যান্ড লসে। টু জেনারেল রিজার্ভ ড্যাশ দিয়ে ট্রান্সফার 1 লাখ। বাড়িতে একদিন তোকে বললো যে চল একটা এক্সপেরিমেন্টের জন্য একটা সুন্দর আলুর দম তৈরি কর। তুই একটা আলুর দম তৈরি করার জন্য আলু, পেঁয়াজ, আদা, রসুন যা যা লাগে সব নিয়ে রেডি হলি। ভাবছিস একটা হেভি জিনিস তৈরি করবি। হঠাৎ করে তোর মনে হলো তুই 2 দিন আগে মিট মশলা কিনে রেখেছিলিস, বলি ওটা বেকার নষ্ট হচ্ছে, এখন আর চিকেন মটন হচ্ছে না, আমি ওটা দিয়ে দিই, দিয়ে দিলি, গল্প শেষ হয়ে যাবে ভাই। লজিক হচ্ছে শেয়ার ক্যাপিটালটাও বেড়েছিল, জেনারেল রিজার্ভটাও বাড়লো, দুটোর কিন্তু সম্পূর্ণ লজিক আলাদা। শেয়ার ক্যাপিটালটা কিন্তু ফান্ড ফ্লোতে গেছে, জেনারেল রিজার্ভটা কিন্তু পিএল এ গেছে। এগুলোকে খেয়াল করাটাই অঙ্ক। যে তুই বলতে পারিস না জেনারেল রিজার্ভটা বেড়ে গেছে, চল দে তুই ফান্ড ফ্লো সোর্সে, বা শেয়ার ক্যাপিটালটা বেড়ে গেছে চল তুই পিএল এ নিয়ে চলে আয়। কোনটা কোথায় যায় সেই অ্যাকাউন্টেন্সির জ্ঞানটা রাখতে হবে। সো বেস্ট অফ লাক। তাহলে বল প্রথম, আরেকবার সারপ্লাসের 3টে আইটেম। এ সিকিউরিটিজ প্রিমিয়াম, চেঁচা কি বলবি? হ্যাঁ এইটা টার বলবি, টাচ হয়েছে বলতেছে। আর কোনোদিন কেউ বলতে বলবে না তোকে, আমি সেন্টিমেন্টে সুসুরি দিচ্ছি, তাও আর কোনোদিন কেউ বলতে বলবে না। দিস ইজ দ্য লাস্ট টাইম। আজকের দিনটা বাড়ি চলে যাবি, ক্লাস বন্ধ করে দিবি, আজকের দিনটা শেষ হয়ে গেল, গল্প শেষ, আর ফিরে পাবি না জীবনে। বল ইয়েস দাদা, সাপ্লিমেন্টারির পর ফিরে পাবো। আমি এরম ভাবে পড়াবোই না আর, তুই ফিরে আয়। ড্যাশ দিয়ে এই বি দিয়ে জেনারেল রিজার্ভ টাচ হয়ে গেছে, আর সি দিয়ে প্রফিট অ্যান্ড লস আমি অ্যাকাউন্ট বানিয়েছি, মানে অলরেডি টাচ হয়ে গেছে। তাহলে আমাকে বল সারপ্লাস পুরো টাচ হয়ে গেছে, বুঝেছিস কিনা? আবার ফিরে যাও অঙ্কে, ভেরি গুড। আবার ফিরে যাও অঙ্কে। নন কারেন্ট লাইবিলিটি দেখতে পেয়েছিস? এ লং টার্ম বড়োইংস ব্র্যাকেটে সিকিউরড লোন 8 লাখ 60, 8 লাখ 60, এটা টাচ করতেই হবে না। 8 লাখ 60, 8 লাখ 60 চেঞ্জ হয়নি। বল দাদা চেঞ্জ হয়েছে বোঝাও। তাহলে আমি ভালো ফিগার বোঝাবো। 8 লাখ 10 লাখ। ধর 8 লাখ ছিল 10 লাখ হয়েছে, এখান দিয়ে ভাব, মাথা দিয়ে ভাব। 8 লাখ ছিল 10 লাখ হয়েছে লোন। আরে লোন 8 লাখ থেকে 10 লাখ হলো কেন? লোন টেকেন করেছি। লোন, হ্যাঁ লোন নেওয়া হয়েছে মানে কোথায় যাবে? সোর্সে। লোন নেওয়া হয়েছে মানে, তাহলে আমি লিখতাম লোন টেকেন 2 লাখ। যদি উল্টো হতো 10 লাখ 8 লাখ, তার মানে আমি লোনটা রিপেমেন্ট করে দিয়েছি, তাহলে আমার টাকা খরচ হতো কোথায়? যেত অ্যাপ্লিকেশনে। সুতরাং বেড়ে গেলেও আমরা করতে পারতাম, কমে গেলেও আমরা করতে পারি, এখানে কিচ্ছু হয়নি। তো আমরা বলবো টাস্ক অলরেডি হয়ে গেছে। ঠান্ডা মাথায় বুঝেছিস কিনা দেখ, তুই মুখস্থ করে যেতে পারিস না, পরের অঙ্কেই বেড়ে যেতে পারে বা কমে যেতে পারে। অনলাইন পুট, হ্যাঁ তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি।
না কিচ্ছু নয়, সব বোঝাবো। আপাতত এইটার উপরে কোয়েশ্চেন করবি, আমরা সব পাবো, আমরা 8টা ক্লাস দেবো, একদম টেনশন করবি না। ফিরে কারেন্ট লাইবিলিটি এ দিয়ে ট্রেড পেয়েবেল, আমি যদি বলি টাচ হয়ে গেছে ওই যে স্টেটমেন্টে, শুনতে পাচ্ছি না, ছেড়ে দে। অ্যাসেটস এর আন্ডারে নাম্বার 1 নন কারেন্ট অ্যাসেটস, এ প্রপার্টি প্লান্ট ইকুইপমেন্ট ড্যাশ দিয়ে ট্যাঞ্জেবল। নোট 2, চল নোট 2 এ চল 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 চল। নোট 2 এর প্রথম আইটেম ল্যান্ড, আমি যদি বলি ল্যান্ড টাচ হয়নি, কিন্তু ল্যান্ড 2,30,000 2,30,000, আরে তো বাড়েইনি, সুতরাং এটা টাচ করার দরকার নেই। প্লান্ট অ্যান্ড মেশিনারি, তারপরে প্লান্ট অ্যান্ড মেশিনারি, তারপর বিল্ডিং, আমি যদি বলি অ্যাকাউন্ট করেছি মানে টাচ হয়ে গেছে। তারপর প্লান্ট অ্যান্ড মেশিনারি, আমি যদি বলি অ্যাকাউন্ট করেছি মানে টাচ হয়ে গেছে। এরপর চল আবার অঙ্কে ফিরে আয়, বি দিয়ে লেখা আছে নন কারেন্ট ইনভেস্টমেন্ট, ছিল 50 হয়েছে 75,600, তাই তো বলছি না আমি ভুল দেখছি? ছিল 50 হয়েছে কত? নিজের ব্রেন দিয়ে চিন্তা কর, ইনভেস্টমেন্ট বেড়েছে কেন, ইনভেস্টমেন্ট বাড়ে কেন? আমি কিনেছি, আমি আমি পারচেস করেছি, ইনভেস্ট করলে বা পারচেস করলে, ইনভেস্টমেন্ট পারচেস করলে টাকা আসবে না যাবে? টাকা যাবে। সুতরাং ড্যাশ দিয়ে অ্যাপ্লিকেশনে আমি লিখতেই পারি পারচেস অফ ইনভেস্টমেন্ট, আমরা অ্যাপ্লিকেশনে ড্যাশ দিয়ে লিখতেই পারি পারচেস অফ ইনভেস্টমেন্ট, অ্যাপ্লিকেশনে ড্যাশ দিয়ে লিখতেই পারি পারচেস অফ ইনভেস্টমেন্ট। শুনছি বিয়োগ করলে কত হচ্ছে? 25,600, 25,600। আচ্ছা যদি উল্টো থাকতো, যদি উল্টো থাকতো তাহলে সেল হতো, তাহলে আমরা লিখতাম সেল অফ ইনভেস্টমেন্ট, তাহলে আমরা কি লিখতাম? সেল অফ ইনভেস্টমেন্ট। এই অবধি বুঝেছিস? খুলে দে, প্রচন্ড গরম হচ্ছে। সেল অফ ইনভেস্টমেন্ট কত হচ্ছে বল? হয়ে গেছে আমাদের, হয়ে এসেছে ক্লাস, 25,600। কারেন্ট অ্যাসেটসে চল, কারেন্ট অ্যাসেটসে চল, কারেন্ট অ্যাসেটসে চল। আমি যদি বলি স্টক ইন ট্রেড টাচ হয়ে গেছে, আমি যদি বলি বুক ডেট টাচ হয়ে গেছে, আমি যদি বলি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট টাচ হয়ে গেছে, আমি যদি বলি ইচ অ্যান্ড এভরিথিং টাচ হয়ে গেছে, তুই কি বলবি, হ্যাঁ কি না? আমি আস্তে, আমি হ্যাঁ, ও একটা অ্যাডজাস্টমেন্টের ডিভিডেন্ড পেয়ে আছে না? ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। অ্যাডজাস্টমেন্টের ডিভিডেন্ড পেড ছিল। অ্যাডজাস্টমেন্টের আইটেম কবার যায়? দুবার। নিজের ব্রেনটাকে পুশ কর। ডিভিডেন্ড পেড মানে কি? খরচ। ডিভিডেন্ড পেড মানে কি? অ্যাপ্লিকেশনে লিখতে পারি ডিভিডেন্ড পেড কত টাকা বলতো, যেটা প্রথমে লেখা আছে, ডিভিডেন্ড পেড কত টাকা? 1,00,000। আর আমি যদি বলি ডিভিডেন্ডটা পিএল আইটেম, টু ডিভিডেন্ড, টু ডিভিডেন্ড পেড কত? 1,00,000। সবাই বল দেখিনি ডিভিডেন্ড পেড দুবার গেল কিনা? ডিভিডেন্ড পেড দুবার গেল, সবাই কোথায় গেল, কেন গেল, বুঝেছিস কিনা দেখ। ডিভিডেন্ড পেড বলে একবার অ্যাপ্লিকেশনে গেল, আর একবার কোথায় গেল? পিএল এর 2। একবার অ্যাপ্লিকেশনে গেল, আর একবার কোথায় গেল? পিএল এর 2। একবার পুরো ব্যাপারটাকে রিভিউ করে দিও। শোন, 3টে অ্যাকাউন্ট, তার মধ্যে বিল্ডিং আর প্লান্ট অলরেডি ক্লোজড, 3টে অ্যাডজাস্টমেন্ট, আমরা 3টেই করে নিয়েছি। ব্যালেন্স শিটের সমস্ত আইটেম কোনো না কোনো জায়গায় টাচ হয়েছে, আমরা পুরো রেডি পিএল কে ক্লোজ করার জন্য। আমরা কখন পিএল কে ক্লোজ করতে হবে বুঝতে পারছিস? একদম শেষে আমরা পুরো রেডি পিএল কে ক্লোজ করার জন্য। পিএল এর টোটাল কর, 2 দিকের টোটাল বেশি হবে, কর। 11,11,140, কত এক রে? 11,11,140 ট্রান্সফার কর। 11,11,140, তার থেকে বিয়োগ কর 6,50,840। সবাই দেখ, আমি ওপরে লিখিনি, নিচে লিখিনি, মাঝখানে লিখেছি 6,50,840। এর এগেনস্টে বাই ফান্ড ফ্রম অপারেশন ব্র্যাকেটে ব্যালেন্স, এর এগেনস্টে কি লিখবি? বাই ফান্ড ফ্রম অপারেশন ব্র্যাকেটে ব্যালেন্স, বাই ফান্ড ফ্রম অপারেশন ব্র্যাকেটে কি? কেউ বলতে পারবি এটা কি? তোর মনে আছে ফান্ড ফ্লোর প্রথম আইটেম লিখেছিলিস ফান্ড, ভেরি গুড, ফান্ড ফ্রম অপারেশন, এইখানে গিয়ে এটা বসিয়ে দে 6,50,840।
6,50,840। এবার দুদিকে টোটাল কর, ড্যাম শিওর মিলে যাবে। এইবার দুদিকে টোটাল কর, ড্যাম শিওর মিলে যাবে। কত হচ্ছে বল? 12,08,40। দুদিকটা সেম হচ্ছে কিনা বল? 12,08,40। টোটাল হচ্ছে 12,08,000। এই অঙ্কটা যারা জেনারেলে যাবি, যদি লাখ একটুও ভালো থাকে, একদম হুবহু কপি করে দেবে 15 নম্বরে। তোকে আমি ইয়ারে দেখাবো এই অঙ্কটা কপি হয়েছে। যারা জেনারেলে যাবি 15 নম্বর, যদি এইটা ট্যালি না করে তুই পুরো ওদের হাতে চলে গেলি। ওরা 1 থেকে 5-এর মধ্যে যে কোনো নাম্বার দেবে। আর যদি মিলিয়ে ফেলতে পারিস তোকে 15 নাম্বার দেবে। আগে আমি স্ক্রিন রেকর্ডিংটা অফ করি, তারপর বলছি।